নমস্কার বন্ধুরা, হ্যাশট্যাগ আবান্তিকার নতুন একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই। আমরা মধ্যবিত্ত বাঙালি সমাজ, আমাদের মনে থাকে দু চোখ ভরা স্বপ্ন। আমরা স্বপ্ন দেখি বিদেশে গিয়ে উচ্চশিক্ষার, আমরা স্বপ্ন দেখি উচ্চশিক্ষার পরে বিদেশে স্থায়ীভাবে চাকুরি করার, আমরা স্বপ্ন দেখি সেখানেই স্থায়ীভাবে বসবাস স্থাপন করার। আমাদের পছন্দের তালিকায় বিভিন্ন দেশের মধ্যে একদম প্রথমের সারিতেই চলে আসে আমেরিকা এবং কানাডার নাম। আমরা দ্বিধাগ্রস্ত হয়ে থাকি কোন দেশে পড়াশোনা করলে আমাদের পরবর্তী জীবনে সুবিধা হবে। কোনো দেশে হয়তো অ্যাডমিশন নেওয়ার সুবিধা, কোনো দেশে হয়তো চাকরির সম্ভাবনা বেশি, তো কোনো দেশে গেলে স্থায়ীভাবে নাগরিকত্ব লাভ করার সম্ভাবনা বেশি। আমরা দ্বিধাগ্রস্ত হয়ে থাকি কোন দেশ আমাদের জন্য সর্বাপেক্ষা ভালো হবে। আজকে আমি আবান্তিকা হাজির হয়েছি আপনাদের সামনে, শেয়ার করব ছোট ছোট কতগুলি মতামত, যার মাধ্যমে আপনাদের হয়তো ডিসিশন নিতে কিছুটা সুবিধা হবে। তবে মনে রাখবেন, সমস্ত ডিসিশনই আপনার, কারণ আপনাকেই কিন্তু সেই দেশে গিয়েই পার্মানেন্টলি বসবাস করতে হবে। তাহলে আসুন স্কিপ না করে পুরো ভিডিওটা আমার সাথে থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমেরিকা এবং কানাডা দুটি দেশের মধ্যে কোন দেশে পড়াশোনা করলে আপনার উজ্জ্বল ভবিষ্যতের সম্ভাবনা প্রখর, সেই নিয়ে কথা বলতে গিয়ে আমি এক্ষেত্রে কতগুলি প্যারামিটার ওয়াইজ আপনাদের সাথে আলোচনা করব। আমার প্রথম পয়েন্ট হলো কোয়ালিটি অফ এডুকেশন। আজকে আমরা যদি বিদেশের সর্বপ্রথম 50টি ইউনিভার্সিটির তালিকা দেখতে বসি, তার মধ্যে কিন্তু আমেরিকার বেশ কয়েকটি ইউনিভার্সিটির নাম সেই তালিকাতে দেখতে পারবো। যেরকম ধরুন MIT, হার্ভার্ড, ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া বা স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি বা MITর মতো বহু ইউনিভার্সিটির নাম। অপরপক্ষে কানাডার কিন্তু হাতে গোনা কয়েকটি ইউনিভার্সিটি দেখতে পাবো, যেরকম ধরুন ইউনিভার্সিটি অফ টরন্টো বা কলম্বিয়া ইউনিভার্সিটির নাম। অপরপক্ষে US এর ইউনিভার্সিটিগুলোতে অ্যাডমিশন নিতে গেলে আপনাকে কিন্তু GRE বা TOEFL কিন্তু বেশ ভালো মানের স্কোর করতে হবে, এবং সেই ইউনিভার্সিটির অ্যাডমিশনের যে ক্রাইটেরিয়া USA-তে সেটা কিন্তু অনেকটাই বেশি কানাডার তুলনায়। আমেরিকাতেও কিন্তু বিভিন্ন মানের বহু ইউনিভার্সিটি রয়েছে, তবে আপনি যখন এতটা দূর দেশ পাড়ি দেবেন তখন কিন্তু আপনার লক্ষ্য হলো সেখানেতে উচ্চমানের কোনো ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নেওয়া। আজকে যদি আপনি কোনো নিম্নমানের কোনো ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নেন, তাহলে আমেরিকার যিনি ভিসা অফিসার থাকবেন তার মনে প্রশ্ন আসবেই যে নিম্নমানের ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নেওয়ার জন্য একটি স্টুডেন্ট কেন আমেরিকা পাড়ি জমাচ্ছে। তাই আপনার যদি ভবিষ্যৎ উজ্জ্বল করার ইচ্ছা থেকে থাকে, তাহলে আপনার লক্ষ্য হলো বেশ কয়েক বছর পরিকল্পনা করে ভালো মানের স্কোর করার পর কোনো উচ্চসারের ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নেওয়ার। আপনি যে ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নেবেন সেই ইউনিভার্সিটির সম্পর্কে ভালো করে রিসার্চ করে নেবেন। অযথা কোনো এজেন্টের ওপর ভরসা করবেন না, বা অযথা কোনো এজেন্টের ওপর আপনার জীবনের সর্বস্ব মূলধন তুলে দেবেন না। আপনি ভালো করে রিসার্চ করুন আগামী ভবিষ্যৎ কি নিয়ে পড়াশোনা করলে আপনার উজ্জ্বল ভবিষ্যৎ হওয়ার সম্ভাবনা রয়েছে, কোন সাবজেক্ট নিয়ে পড়াশোনা করলে আপনার ভবিষ্যৎ উজ্জ্বল হবে, বা কোন বিষয় নিয়ে পড়াশোনা করলে চাকরির স্কোপ বেশি পাবেন, সেই ইউনিভার্সিটির মান কিরকম, সেই ইউনিভার্সিটিটা যে স্টেটে অবস্থিত সেই স্টেটের কস্ট অফ লিভিং কিরকম, সেই ইউনিভার্সিটি থেকে রিসার্চের স্কোপ কিরকম, সেই ইউনিভার্সিটির ফ্যাকাল্টি কিরকম, সমস্ত কিছু কিন্তু আপনাকে রিসার্চ করতে হবে। আমাদের এখন বর্তমানে সবার হাতে মোবাইল, আপনি চাইলে কিন্তু আপনি এই রিসার্চটা আপনি নিজেই করতে পারেন। নেক্সট আসছি কস্ট অফ এডুকেশন। কস্ট অফ এডুকেশনের দিক থেকে বিচার করতে গেলে বলা যেতে পারে আপনি কতটা স্কলারশিপ পাচ্ছেন সেটা আগে দেখে নেবেন। বাদবাকি টাকাটা কে স্পন্সর করছেন, যিনি স্পন্সর করছেন তার সোর্স অফ ইনকাম কিরকম। স্কলারশিপটা অনেক সময়তে ফুললি ফান্ডেড স্কলারশিপও পাওয়া যেতে পারে, অথবা অনেক সময়তে আপনি দেখে নেবেন যে আপনার ট্রাভেলিং এক্সপেন্সেসটা সেই স্কলারশিপের মধ্যে ধরা আছে কিনা, এবং আপনার হোস্টেল চার্জেসটা সেই স্কলারশিপের মধ্যে ধরা আছে কিনা। যদি আপনার ফুললি ফান্ডেড স্কলারশিপ না পেয়ে থাকেন, তাহলে আপনার বাদবাকি টাকাটা কে স্পন্সর করছে সেই সম্পর্কে কিন্তু একটু ডিটেলে অ্যানালিসিস করার প্রয়োজন রয়েছে। নেক্সট আসছে পার্ট টাইম জব। আমেরিকাতে পার্ট টাইম জব করার উপরেতে কিন্তু রেস্ট্রিকশন রয়েছে, অপরপক্ষে কানাডাতে কিন্তু পার্ট টাইম জব করার পেছনে কিন্তু কোনো রেস্ট্রিকশন নেই। কানাডাতে কিন্তু আপনি পড়াশোনার পাশাপাশি কিন্তু ইজিলি কিন্তু উবের ইটস বা ধরুন কোনো রেস্টুরেন্টে বা কোনো শপিং মলে পার্ট টাইম কিন্তু জব করতে পারেন। অপরপক্ষে আমেরিকাতে কিন্তু পার্ট টাইম জব করার পেছনে রেস্ট্রিকশন রয়েছে, সেখানে আপনি অন ক্যাম্পাস সপ্তাহে 20 ঘন্টাই কাজের সুযোগ পান। কিন্তু অনেক স্টুডেন্টই আমেরিকাতে কিন্তু সেই সমস্ত নিয়মে তোয়াক্কা না করে অনেক সময়তে ক্যাশ জব বা কোনো পার্ট টাইম জবে জয়েন করে থাকে, কিন্তু তাদের কিন্তু বর্তমানেতে কিন্তু ভীষণ ধরনের প্রবলেম হচ্ছে, বিশেষ করে 2025 সালে দাঁড়িয়ে।
তাই আপনি যখন আমেরিকা বা কানাডা যে দেশেই যান না কেন সেখানকার কিন্তু পারিপার্শ্বিক সমস্ত পরিস্থিতি সমস্ত কিছু নিয়ে কিন্তু আপনাকে ডিটেলে অ্যানালিসিস করতে হবে। নেক্সট আসছি ওয়েদার। আমরা বাঙালিরা যখন ভারত বা বাংলাদেশ থেকে আমেরিকা বা কানাডার মতো দেশে পাড়ি জমাই তখন আমাদের ওয়েদারের দিকটা একটু মাথায় রাখার প্রয়োজন। কানাডা কিন্তু শীত প্রধান অঞ্চল, এখানে বছরের বেশিরভাগ সময় থাকে বরফাবৃত। অপরপক্ষে আমেরিকাতে আপনি কোন অঞ্চলে যাচ্ছেন তার উপরেতে নির্ভর করছে। যেরকম আপনি যদি শিকাগো বা নিউ ইয়র্ক বা ক্যালিফোর্নিয়ার মতো অঞ্চলে যান সেখানে কিন্তু শীতকালে আপনি প্রচুর বরফ পাবেন। আবার আপনি যদি ফ্লোরিডা বা টেক্সাসের মতো কোনো অঞ্চলে যান সেখানকার ওয়েদার কিন্তু আমাদের ভারত বা বাংলাদেশের ওয়েদারের সাথে অনেকটাই মিল দেখতে পাওয়া যায়। তাই আপনি আমেরিকার কোন অঞ্চলে যাচ্ছেন তার উপরেতে ডিপেন্ড করছে আপনি কিরকম ওয়েদার পাবেন। অপরপক্ষে কানাডাতে যারা যাবেন তারা মনে রাখবেন কানাডা কিন্তু বছরের অধিকাংশ সময় শীতকালে বরফের ঢাকা থাকে। তবে সমস্ত হস্টেল বা সমস্ত ইউনিভার্সিটির সমস্ত জায়গাতেই কিন্তু ওয়েদার কন্ট্রোল থাকে, সেক্ষেত্রে কিন্তু সাধারণত অসুবিধা হওয়ার কথা না। তবে সমস্তটাই ডিপেন্ড করছে আপনার ব্যক্তিগত পছন্দের উপর। নেক্সট আসছি কস্ট অফ লিভিং। আপনি আজকে আমেরিকা এবং কানাডার মধ্যে কোন দেশে থাকছেন তার উপরেতে ডিপেন্ড করছে আপনার কস্ট অফ লিভিং। কানাডাতে জনঘনত্ব যেটা জনবসতি সেটা কানাডার কিন্তু খুব লিমিটেড কিছু অঞ্চলেই গড়ে উঠেছে। সেই জন্যতে কানাডাতে কিন্তু হাউস রেন্টের পরিমাণ কিন্তু অত্যাধিক, এখানেতে গ্রসারির খরচাও অত্যাধিক। অপরপক্ষে আমেরিকাতে আপনি কোন অঞ্চলে থাকছেন তার উপরেতে নির্ভর করছে আপনার কস্ট অফ লিভিং। আজকে আপনি যদি নিউ ইয়র্ক বা নিউ জার্সির মতো কোনো অঞ্চলে থাকেন তাহলে সেখানে কস্ট অফ লিভিং বেশি। অপরপক্ষে আপনি যদি টেক্সাসে থেকে থাকেন তাহলে আপনার কস্ট অফ লিভিং কম। তো আমেরিকাতে থাকতে গেলে আপনি আমেরিকার কোন অঞ্চলে থাকছেন তার উপরেই কস্ট অফ লিভিংটা সাধারণত নির্ভর করছে। নেক্সট আসছি জব অপরচুনিটি। আমেরিকা এবং কানাডা দুটি দেশে জব অপরচুনিটির কথা বলতে গেলে বলতে পারি যে আমেরিকার জব অপরচুনিটি কানাডার তুলনায় অনেকটাই বেশি। আমেরিকা বিশাল বড় দেশ, ওয়ার্ল্ডের লার্জেস্ট ইকোনমি, সেখানেতে ওয়ার্ল্ডের বড় বড় যারা আইটি জায়ান্ট রয়েছে বা টেক ইন্ডাস্ট্রি রয়েছে তাদের কেন্দ্রস্থল বলা যেতে পারে। অপরপক্ষে কানাডা অনেকটাই ছোট একটি দেশ আমেরিকার তুলনায়, সেখানেতে কিন্তু স্টুডেন্টের সংখ্যা অনেক বেশি, কিন্তু সেখানেতে জব অপরচুনিটি আমেরিকার তুলনায় অনেকটাই কম। নেক্সট আসছি পিআর। আজকে পৃথিবীর প্রত্যেকটা দেশই কম বেশি অভিবাসী সমস্যায় কিন্তু জর্জরিত। তাই আজকে আপনি আমেরিকা বা কানাডায় যে দেশেই যান না কেন পিআর পেতে কিন্তু আপনাকে কিন্তু বেশ কিছুটা সময় অপেক্ষা করতে হবে। যদি আমেরিকা এবং কানাডা কোন দেশে পিআর নিতে সুবিধা হবে বলতে গেলে বলি আমেরিকাতে পিআর পাওয়া কিন্তু অনেকটা বেশি কষ্টসাধ্য কানাডার তুলনায়। যদিও কানাডাতেও কিন্তু বর্তমানে পিআর সংক্রান্ত বিভিন্ন সমস্যা চলছে, তবুও দুই দেশের তুলনা করতে গেলে বলা যেতে পারে আমেরিকার পিআর পাওয়া কিন্তু অনেকটা বেশি কঠিন কানাডার তুলনায়। আপনি ভবিষ্যতে কোন দেশে গিয়ে পড়াশোনা করছেন, আপনার লক্ষ্য কি? আপনার লক্ষ্য যদি হয় বিদেশে গিয়ে উচ্চশিক্ষা করে সেখানে চাকুরি করার, তাহলে অবশ্যই আমেরিকা আপনার গন্তব্য হতে পারে। আর যদি আপনার লক্ষ্য হয় বিদেশে গিয়ে পড়াশোনা করে সেখানে স্থায়ীভাবে বসবাস স্থাপন করার, তাহলে অবশ্যই কানাডা আপনার লক্ষ্য হতে পারে। এই ভিডিওর মাধ্যমে আমি আমার ব্যক্তিগত মতামত আপনাদের সাথে শেয়ার করলাম। ব্যক্তিবিশেষে অবশ্যই মতামত ভিন্ন হতে পারে, তবে সম্পূর্ণটাই ডিপেন্ড করছে আপনার উপর, কারণ আপনাকেই সেই দেশে গিয়ে স্থায়ীভাবে বসবাস স্থাপন করতে হবে, সেই দেশে গিয়ে পড়াশোনা করতে হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।